সত্যের সন্ধানে নির্ভীক। পি নিউজ টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। পপুলার নিউজ টেলিভিশন চ্যানেল এর পক্ষ থেকে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই টক শো সামনে উপস্থিত কাছের দূরের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মানবাধিকার দিবস 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক মানবাধিকার ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্বব্যাপী নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে উদ্যোগ গ্রহণ করেছিল, সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে দিবসটি উদযাপন করতে যাচ্ছে। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও এই দিবসটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে। পি নিউজ টিভি চ্যানেল তাদের স্টুডিওতে মানবাধিকার দিবসকে সামনে রেখে বিশ্বব্যাপী মানুষের যেই অধিকার হারা অবস্থা, সেটাকে সামনে রেখে মানবাধিকার ও আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের উদ্যোগ, এই তিনটি বিষয়কে সামনে রেখে আজকের এই আলোচনা। আজকের এই টক শো আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে অংশগ্রহণ করছেন বিশিষ্ট লেখক, কলামিস্ট, বিদগ্ধ আলোচক জনাব মোহাম্মদ মুসা খান। আছেন আরেকজন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, এশিয়া বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ লিয়াকত। আমি দুইজন বিদগ্ধ আলোচককে পি নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনায় অবতারণা করবেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল জনাব ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী। আমরা জানি যে ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবাধিকারকে সংরক্ষণ করে এবং ইসলামের যেই শাশ্বত আহ্বান, সেই আহ্বানের শুরুতে রয়েছে মানবতার কল্যাণ। আমরা যারা মুসলমান, আমরা যখন দৈনন্দিন নামাজ পড়ার জন্য মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আজানের মধ্যে একটি বাক্য উচ্চারিত হয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এই যে এই কল্যাণ হচ্ছে মানবতার কল্যাণ, এই কল্যাণ হচ্ছে সমাজের কল্যাণ, এই কল্যাণ হচ্ছে রাষ্ট্রের কল্যাণ। এবং আমরা জানি 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্র দিয়ে, আমরা 11 শতকের দিকে এই ধরনের ঘোষণাপত্রের কথা জানি। এবং তারও আগে, আজ থেকে 1450 বছর আগে, মানবতার কাণ্ডারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানবতার ডাক দিয়েছিলেন মিছাকে মদিনা, দ্য শাটার অফ মদিনার মাধ্যমে, মদিনা সনদের মাধ্যমে। আজকে আমি বিজ্ঞ আলোচক ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী সাহেবের কাছে জানতে চাইব যে ইসলামের এই মানবতার যে আহ্বান, যে মানবাধিকার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে যেটা 624 খ্রিস্টাব্দে মদিনার মধ্যে করা হয়েছিল, সেই মানবাধিকার ঘোষণাপত্রের সাথে বর্তমান বিশ্বে যে মানবাধিকার যেই নানা রকম আয়োজন দেখছি, মানবাধিকার আহ্বানের কথা বলা হচ্ছে, সেটার সাথে কোনো মিল আছে কিনা এবং আদৌ আমরা মানবাধিকার সংরক্ষণ করতে পারছি কিনা বিশ্বব্যাপী। যেমন ফিলিস্তিন কথা বলি, লেবাননের কথা বলি, আজকে আমরা সুদানের কথা বলি, আমরা আজকে ইউক্রেনের কথা বলি। এই ব্যাপারে আমি ডক্টর লিয়াকত সাহেবের আলোচনায় আসার জন্য অনুরোধ করি। ধন্যবাদ প্রিন্সিপাল সাহেবকে। আসলে আমি এইটুকুই বলবো, আজকে আমি পি নিউজ টিভি চ্যানেলকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। বিশ্ব মানবাধিকার দিবস 2024 উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজন, আমি নিজেকে ধন্য মনে করছি, সকলকে মুবারকবাদ জানাচ্ছি। বিশ্ব মানবাধিকার দিবস সারা বিশ্বে উদযাপিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশে মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে। বিভিন্ন সংগঠন উদযাপন করছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনিও বাণী প্রদান করেছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি, পত্রিকার মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে জেনেছি।
আমাদের দেশ শান্তিকামী একটি দেশ। এখানে সব ধর্ম বর্ণের মানুষের সহাবস্থান রয়েছে। কথা হলো 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে যে ঘোষণাপত্র গৃহীত হয়েছিল, সারা বিশ্বে যখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, শোষণ, ত্রাসন, নিষ্পেষণ, নির্যাতন, জুলুম হচ্ছে, সেটা বন্ধ করার জন্য, সকল মানুষের অধিকার সংরক্ষণ করার জন্যই সেটা গৃহীত হয়েছিল। মূলত সেদিন 30টি ধারা গৃহীত হয়েছে। আমি মনে করি আজকের এই দিনে সেটি বাস্তবায়িত হলে প্রকৃতপক্ষে মানবাধিকার যারা লঙ্ঘন করছে তারা যদি মুখে যেভাবে বলে, প্রকৃত অর্থে যদি তারা সেটাকে অনুসরণ করে, আজকের দিনেও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। তবে সেই সাথে সবার আগে ইসলাম এগিয়ে। আল্লাহ যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। সেই ইসলামের যিনি নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তিনি সর্বপ্রথম দেশে পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। তার আনিত শরীয়ত দ্বীন ইসলাম এটা শুধু নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ ছিল না, আরব রাষ্ট্রে শুধু সীমিত ছিল না। তার এই শান্তির ধর্ম ইসলামের বাণী আরব দেশ পেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এবং শান্তিকামী মানুষ তা গ্রহণ করেছে। কথা হলো সেই সময়েও তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন পৃথিবীতে আগমন হয়েছে, সে সময়েও তো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আইন কানুনের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, খুনাখুনি ছিল, লুটতরাজ ছিল, আরেকজনের অধিকার হনন করার যে মন মানসিকতা সবার মধ্যে ছিল, সেটা রহিত করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেটা ন্যায়সঙ্গত, যেটা সত্য, যেটা বাস্তব, যেটা মানুষের কল্যাণে, সেটা প্রতিষ্ঠা করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঐশী বাণীর মাধ্যমে তিনি তার দুনিয়াতে প্রতিষ্ঠা করেছিলেন। যদি ইসলামের আনিত ওই শরীয়ত মোতাবেক মানুষ জীবনযাপন করে, শরীয়তের প্রতি যদি দৃষ্টি রাখে, শরীয়তের কানুনগুলো যদি মানুষ মানে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক যদি মানুষ জীবন গঠন করে, তাহলে আজকে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন করা সম্ভব নয়। যেমনটি প্রিন্সিপাল সাহেব বলছিলেন যে ইউক্রেন, আমি এটা বলি, ইউক্রেন এটা এমন এক যুদ্ধ যেটা শুরু করার কোনো কারণই ছিল না। এটা কেন হয়েছে? এভাবে শুধু সেটা নয়, আজ আমরা যদি দৃষ্টি দিই বসনিয়া হার্জেগোভিনার প্রতি, যদি দৃষ্টি দিই ফিলিস্তিনের প্রতি, এভাবে কাশ্মীরের প্রতি, সারা পৃথিবীতে কোথায় না আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। অনেকেই তো যারা মুখে বলে মানবাধিকার প্রতিষ্ঠার কথা, তাদের কাজ আমরা যদি নিখুঁতভাবে পর্যালোচনা করে দেখি, তাদের মধ্যেও মানবাধিকার লঙ্ঘনের অনেক নজির পাওয়া যায়। আজ সব সমাজে, দেশে, সর্বস্তরের মানুষের মধ্যেই তো মানবাধিকার লঙ্ঘনের এই প্রবণতা দেখা যাচ্ছে, তাই তো অশান্তি। সেজন্য আমরা বলি মানবাধিকারের যে 30টি ধারা গৃহীত হয়েছে, সেটা বাস্তবায়ন বর্তমান সময়ের জন্য খুবই জরুরি, এটা খুবই প্রয়োজন। শান্তি প্রতিষ্ঠা করতে হলে এটার কোনো বিকল্প নেই। তাই একে অপরের এই যে অধিকার লঙ্ঘন করবে, আরেকজনের হক ধ্বংস করবে, আরেকজনকে অন্যায়ভাবে প্রহার করবে, আত্মমর্যাদায় আঘাত করবে, তার সম্পদ লুণ্ঠন করে নেবে, দেশে অশান্তি সৃষ্টি করবে, অর্থনৈতিক অসামঞ্জস্যশীলতা আসার জন্য অর্থনীতিকে ধ্বংস করার কুমানুষে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করবে, এই সবগুলো মূলত আমাদের মানবাধিকারের আওতায় পড়ে। তাই বলি, যেটা মানবাধিকার হয়েছে সেটা তো সার্বজনীন, সবার জন্য, এটা তো সকলের জন্য সমান। এখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য। এমনকি বলি সামাজিক
অবস্থান কার কতটুকু, এমনকি শিক্ষাগত যোগ্যতার কথাও বলি, কোন দেশের অধিবাসী, উন্নত রাষ্ট্রের না উন্নয়নশীল রাষ্ট্রের নাকি অনুন্নত রাষ্ট্রের অধিবাসী, সে কথাই আমরা যদি বলি তাহলে আমাদেরকে নির্দ্বিধায় বলতে হবে, অকপটে একথা স্বীকার করতে হবে, মানবাধিকার এটা সবার জন্য, সকলের জন্য, সকলের জন্মগত অধিকার। মানুষের জন্মগত যে অধিকারগুলো আছে, যেটা তার নাগরিক অধিকার, সেটা তার ন্যায্য পাওনা তাকে দিতে হবে, রাষ্ট্রকে দিতে হবে, সমাজকে দিতে হবে, তার দলকে দিতে হবে, প্রত্যেক স্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্যই তো মানবাধিকার দিবস 2024 উদযাপিত হচ্ছে। এবছরের প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আওয়ার রাইটস, আমাদের রাইট নাও। এটা আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই এটা করতে হবে, বিলম্ব করার কোনো সুযোগ নেই। তাই যারা আজ বিভিন্ন সংগঠন মানবাধিকারের পক্ষে কথা বলছেন, তাদের উচিত হচ্ছে বাস্তবে এটা করা। যারা আইন সহায়তা পাচ্ছে না, যারা মানবাধিকারে লঙ্ঘিত হয়েছে সেখানেই মানবাধিকার কর্মীকে দৌড়ে যেতে হবে, তাদের কাছে দাঁড়াতে হবে, অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করে, তাদেরকে প্রাণপণে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা, এটা শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, এমনকি আস্তে আস্তে ব্যক্তিগত পর্যায়েও এটা করতে হবে। এটার বাস্তবায়ন অতি জরুরি। বর্তমান অশান্ত পৃথিবীতে, যেখানে বিভিন্ন জায়গায় যুদ্ধের ঘনঘটা আমরা দেখতে পাই, আক্রোশ দেখতে পাই, ব্যক্তিগত হিংসা বিদ্বেষ দেখতে পাই, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের অধিকার হননের বিষয় আমরা দেখতে পাই, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং আমাদের এই সমাজকে শান্ত নীড় হিসেবে, অনাবিল শান্তির নীড় হিসেবে গঠন করার জন্য আমাদেরকে মানবাধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প খুঁজে পাওয়ার সুযোগ নেই। তাই বিভিন্ন মানবাধিকার রয়েছে, মানবাধিকার সংগঠন রয়েছে, মানবাধিকার কর্মী রয়েছে, যারা যেভাবে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেখলেই সেখানে তাদেরকে দৌড়ে যেতে হবে। তাই অতএব মানুষ যে অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, তার সুরক্ষা এবং এর উন্নয়নে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যেককেই স্ব অবস্থান থেকে অবদান রাখা অত্যন্ত জরুরি। অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী। উনি ইসলামের দৃষ্টিতে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে মানবতার যেই রাইটনেস, যে অধিকার, মানুষের যে অধিকার, সেটা কিভাবে চর্চা করা হয়েছে, মহানবী ইসলাম কী নির্দেশনা দিয়েছে, ইসলাম কী নির্দেশনা দিয়েছে এবং বিশ্বব্যাপী আমাদের এখন মানবাধিকারের কী অবস্থা, সেটা নিয়ে উনি চমৎকার আলোচনা করেছেন। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের বিদগ্ধ আলোচক জনাব মোহাম্মদ মুসা খান সাহেব। তিনি একজন কলামিস্ট এবং একজন ভাবন্দিক। ওনার কাছে আমি ঠিক আজকে প্রতিপাদ্য বিষয় নিয়েই আমি যেতে চাই। যে আজকে প্রতিপাদ্য বিষয়ে বলা হচ্ছে আওয়ার রাইটস, আওয়ার ফিউচার নাও, রাইট নাও। এই যে আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই, এই যে অধিকারের কথা বলা হচ্ছে, এই যে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, আজকে 1948 সালের পরে আজকে 2024 সাল, এতদিন পরেও আমরা আজকে অধিকারের কথা বলছি। আসলে অধিকারটা কি, মানুষের অধিকারটা কি, আসলে মানুষকে এটা জানে নিজেদের অধিকার সম্পর্কে, এই বিষয়টা নিয়ে আপনি। অনেক ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য পপুলার টিভি অনলাইন নিউজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় আছেন, ওনাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা আয়োজনের জন্য। আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই, এটা নিয়ে আমি একটু আলোকপাত করার পূর্বে আমি আসলে যাই আমাদের উপাধ্যক্ষ মহোদয় যেটা বলেছেন, আপনি যেটা বলেছেন মদিনার স্মরণ নিয়ে কথা বলেছেন, তা আমি ওইটার সাথে একটা যোগ করে তবে আমি আসলে অন্য একটাতে যাব। আমার কাছে বিদায় হজের ভাষণটা আসলে এটা অন্যতম একটা মানবাধিকারের ভাষণ বলে মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেটা বলেছেন আজকে আমি সব কিছু রহিত করে দিলাম, সাদার উপর কালোর উপর সাদার, গরিব, এই সব কিছু উনি রহিত করে দিয়েছেন। আসলে এত বড় কথা ওই সমসাময়িক সময়ে আর কেউ বলেন নাই। 17শো শতাব্দীতে আমি আরেকজনের কথা এখানে উল্লেখ করতে চাই, যিনি হলেন ফরাসি দার্শনিক জ্যাক রুসো। উনি বললেন যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট হি ইজ এভরিহোয়ার হি ইজ ইন চেইন। মানুষ জন্মগতভাবে স্বাধীন, যেমন সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমরা যাই বলি আমাদেরকে স্বাধীনভাবে আসলে পৃথিবীতে পাঠান, কিন্তু সর্বত্র আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে যায়। এটা কেন? এটা একমাত্র কারণ হলো স্বার্থের জন্য আসলে এটা করা হয়। এটা রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, এই জিনিসটা করা হয় আসলে সেটা। তো এই যে 17শো শতাব্দী বা 600 কত খ্রিস্টাব্দে আপনি হযরত মুসলিম যেটা 624 খ্রিস্টাব্দে বলে গেছেন, এরপরে বললেন ওনারা যুগে যুগে আসলে বিভিন্ন মনীষীরা মানবাধিকারের কথাগুলো বলেছেন, কিন্তু আমাদের স্বার্থবাদী চরিত্র, আমাদের স্বার্থবাদী রাজনৈতিক চরিত্র এই মানবাধিকারকে আসলে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে আসলে দেন নাই। যার কারণে আজকে যেই জিনিসটা আপনি উল্লেখ করলেন, আমাদের সম্মানিত আলোচক মহোদয় উনি উল্লেখ করলেন, ইউক্রেনে যে পরিস্থিতি, যে পরিসংখ্যান দেখলে বোঝা যাবে কি পরিস্থিতি হচ্ছে। দুই পক্ষের সৈন্য মারা গিয়েছে ওখানে প্রায় 1 লক্ষর উপরে, আর সাধারণ মানুষ তো মারা গিয়েছে। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন। আপনি সিরিয়ার যে ফিলিস্তিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি বন্ধ ঘোষণা করা হয়, যেখানে তরুণ শিক্ষার্থী পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া। এক্স্যাক্টলি চিন্তা করে দেখেন আপনি পরিস্থিতি কি দাঁড়িয়েছে। সিরিয়ার অবস্থা দেখেন, এই যে বাশার আল আসাদ চলে গেলেন, ওনার আয়নাগর থেকে নাকি 1 লক্ষের উপরে বের হয়েছে এখন, এবং 2011 সাল থেকে এ পর্যন্ত ওখানে মারা গেল আমি একটা পরিসংখ্যানে দেখলাম যে 6 লক্ষের উপরে। ওখানে 20 লক্ষের উপরে হলো তাদের কোনো ঘর বাড়ি নাই। এটা ইউক্রেন অলসো সেম। ইউক্রেনও আপনার শরণার্থী হয়েছে 80 লক্ষ মানুষ, বলে যে 8 মিলিয়ন। তারপর হলে যে আপনার সেখানেও 50 লক্ষের অধিক তাদের কোনো ঘর বাড়ি নাই। শুধু এই দুইটা না, আপনি চীনে যান, চীনের মধ্যে মুসলিমদের উপর কি অত্যাচার চলতেছে উইগুরে, এটা তো জানেন। আপনি আমার পাশে বার্মাতে যান, আপনি রোহিঙ্গারা সেখানে নির্যাতিত, প্রায় 12 লক্ষ রোহিঙ্গা আমাদেরকে বহন করতে হচ্ছে। তারপরে কাশ্মীরের কথা তো উনি তো বলেই গেলেন। ভারতের একটা কথা আসলে না বললে নয়, যদিও হয়তো আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু রাষ্ট্র, আপনি ফ্রিজের মধ্যে যদি গরুর মাংস থাকে তাকে পিঠে মেরে ফেলতেছে। তো এটা কোন ধরনের কথা? তার ফ্রিজে সে রাখবে না, তার যেটা খায়। আরেকজনের ফ্রিজে তো শুকরের মাংস আছে, আমরা তো তাকে কিছু করতেছি না। তো এই যে এইগুলো, এই অধিকারগুলা আমরা সবসময় নিজেরটা দেখি। আসলে বিশেষ করে আমরা দেখি যে আমি আমারটা দেখি, আমার অধিকার সম্পর্কে আমি সচেতন, কিন্তু আরেকজনও যে সেম অধিকার পাওয়ার যোগ্য, এই জিনিসটা আসলে আমাদের মাথা থেকে থাকে না। এটা যেমন আপনি দেখেন আমরা 71-এ যে যুদ্ধটা করলাম পাকিস্তানিদের সাথে, সেটাও কিন্তু অধিকারের জন্য, বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করলাম। কিন্তু হলো কি, স্বাধীনতার পর আমরা বিভিন্ন নামে কোনো দলের নাম নিতে চাই না, বিভিন্ন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা আমাদের সাধারণ জনগণকে অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা অনেক কোনো সময় ভোটাধিকার পাই নাই, কোনো সময় চাকরির অধিকার পাই নাই, কোনো সময় সভা সমিতির অধিকার পাই নাই। কেন রে বাবা? আপনি আসেন তো রাষ্ট্র ক্ষমতায়, আপনি তো আপনার চেয়ার ধরে টানাটানি করতেছি না, তো আমি তো আমার অধিকারের কথা বলতেছি। তাহলে কেন আপনি আমাকে এভাবে নির্যাতনটা করবেন? সেটা আমাদের এখানে মানবাধিকার কমিশন আছে, আপনি এটা হয়তো জানেন, সবাই তো জানি আমরা, কিন্তু তার কোনো আসলে আমরা কার্যকারণ তেমন কোনো কিছু দেখি না আমরা। কিন্তু মানবাধিকার কমিশনটা যদি সাংবিধানিক পোস্ট, এটা প্রতিষ্ঠান এবং পোস্ট, কিন্তু কিছু করে না তারা। আপনি শ্রীলঙ্কা কিন্তু সেদিক দিয়ে আমি একটা আর্টিকেলে দেখলাম, সেদিক দিয়ে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু মানবাধিকার কিন্তু খুব স্ট্রং তাদের। আসলে মানবাধিকার কমিশন কারো কাছে জবাবদিহি করেন ওখানে, উনি যেটা দেখে সেটা বলেন। এটা তো যেটা বললাম, সমগ্র পৃথিবী ব্যাপী মানবাধিকার কমিশন যে বুলুন্ডিত হচ্ছে, কয়েকটা দেশ সেটা থেকে উত্তরণ হয়েছে। যেমন একসময় আমরা শুনতাম নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ছিল যেখানে নেলসন ম্যান্ডেলা, তারপরে নাইজেরিয়াতে ছিল, তারপরে আপনার ইথিওপিয়া, সোমালিয়া সেখানেও ছিল, এখনো আছে। কিন্তু ইথিওপিয়া কীভাবে উত্তরণ করছে আপনি দেখেন, ইথিওপিয়া এয়ারলাইন্স কিন্তু এখন এমিরেটস, কাতারকে আপনার চ্যালেঞ্জ করতেছে। ইথিওপিয়া এয়ারলাইন্স আমাদের ঢাকাতে চলে আসছে। তো তারা তো কিছু কিছু ক্ষেত্রে উত্তরণ করে আসছে আসলে, কিন্তু আমরা পারতেছি না, অনেকগুলো দেশ পারতেছে না। আপনি নর্থ কোরিয়াকে দেখেন, আপনি
সমগ্র ওয়ার্স্ট পরিস্থিতি হলো নর্থ কোরিয়ার। এখন কোনো কথা বলা যায় না, আর ওখানে ধর্মের কথা তো বলাইও যায় না, একদম একদম জিরো বলতেছে। ওখানে 3000 মতো মুসলমান আছে, কিন্তু কোনো মসজিদ নেই। একটা মসজিদ আছে বলে শুধুমাত্র ইরানি কমপ্লেক্সের ভিতরে, সেখানে ইরানিরা ওখানে নামাজ পড়তে পারে, আর কেউ কোথাও পড়তে পারে না। যারা পড়ে ওই যে 3000 আছে ওরা গরিব, ওরা বলতে পারে না, কিন্তু আমরা মুসলিম এটা বলতে পারে না। আমি বার্মার একটা প্রকৃত ঘটনা বলি আপনাকে। আমার কাজিন কিন্তু বার্মাতে আছে, ওর নাম মোহাম্মদ রফিক, কিন্তু সে মোহাম্মদ রফিক কাউকে বলতে পারে না। তার নাম হলো কিং বাংলা। সে কিং বাংলা নামে সবখানে পরিচয়, তার পাসপোর্ট এবং এটাতে। অথচ এটা হওয়ার কথা না, সে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারতো, কিন্তু পারে না, কোথাও পারে না। অথচ আমাদের মানবাধিকার যে ঘোষণাপত্র, সেখানে বলা হচ্ছে আমি ধর্মকে যেটা বিশ্বাস করি সেটাকে আমি লালন করবো, ঘোষণা দিয়ে এটা আমি একটু উদযাপন করতে। এক্স্যাক্টলি দ্যাট, সেটাই তো হওয়া উচিত। ধর্ম তো মানবাধিকারের জন্য আসলে বাধা হতে পারে না। ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে। আল্লাহ পাক পৃথিবীতে এখানে বলা হচ্ছে 4,000 ধর্ম আছে। মুসলমান হলো দ্বিতীয় বৃহত্তম ধর্ম, প্রায় 200 কোটি, আর খ্রিস্টানরা 250 কোটি সম্ভবত। এটা তো এই যে যার যার ধর্ম শেষে পালন করবে, এখানে কেউ কাউকে বাধা দেওয়ার তো কিছু নাই, এটা তো অন্য জিনিস। আর ধর্ম তো মানুষকে আসলে মহামান্বিত করে, ধর্ম মানুষকে আপনার পরিশোধিত করে। ধর্ম তো মানে ঝগড়া বিবাদের কথা তো কোথাও বলা হয় না। ধর্মের উপর আধিপত্য বিস্তারের কোনো না 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 থাকার কথা না। তো এই যে মানবাধিকারগুলা লঙ্ঘিত হয় একমাত্র আমাদের যে চিন্তাভাবনা সংকীর্ণতা থেকে এটা হয়। আমরা যখন নিজেরটা বুঝি, আরেকজনেরটা বুঝি না, আরেকজনেরটা বুঝতে চায় না। আমি এই যে আমাদের এখানে বলেন, আমরা যখন ঘর করতে চাই বা জমিতে চাষ করতে চাই, আমি আমার 1 ইঞ্চি জায়গাও ছাড়তে চাই না, কিন্তু আমার যে জায়গা ছাড়া উচিত আরেকজনেরও ছাড়া উচিত, এই জিনিসটা আমরা আসলে বুঝি না। রাস্তাঘাট আমাদেরকে প্রচুর আসলে মানে সমস্যার মধ্যে পড়তে হয়। যাক, আজকে আমরা যেটা আমাদের আলোচক মহোদয় অনেক কিছু চলে আসছেন, আসলে সমগ্র অনেক বিষয় চলে আসছেন। তো আমাদের আজকের যে প্রতিপাদ্য বিষয়গুলা, এটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমরা নিজেদের সংকীর্ণ থেকে আমাদেরকে উঠতে হবে। আমাদেরকে অন্যের অধিকার নিয়ে আমাদেরকে আসলে চিন্তা ভাবনাগুলো করতে হবে। আর জাতিসংঘ বিভিন্ন জায়গায় আসলে অসহায় হয়ে যায়, বেশ করে যেই ভেটো পাওয়ার যারা আছে, ওরা কিছু একটা বললে সে একটা ভেটো পাওয়ার ওখানে দিয়ে দেয়, বলে যে না আমি এটার সাথে একমত না। জাতিসংঘ এটার কার্যকর করতে পারে না। আপনি দেখেন ইউক্রেন যুদ্ধটা শুধুমাত্র ইউক্রেনকে আসলে সাফার করে নাই, আমাদের সবাইকে সাফার করেছে। আমরা আজকে যে ভোগ্যপণ্য যে দামটা ডবল হয়ে গেল, 70% কিন্তু ইউক্রেনের কারণে, ইউক্রেন মানে ওখান থেকে আসতো। তো যার কারণে তার কারণে কিন্তু আমি মানবাধিকার আসলে বঞ্চিত হচ্ছি। আমি সঠিক প্রাইসে আমি দামটা পাচ্ছি, পণ্যটা পাচ্ছি না। কিন্তু তার মাথায় যে রাশিয়ার যে পুতিন, তার মাথায় ওই জিনিসটা নাই। সে বলে যে না আমার এটা লাগবে, ইউক্রেনকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। অবস্থা কি আমরা ফিলিস্তিনি একদম সেম। আমি এটাতে আসতেছি। ইসরায়েলকে কোনো মতে থামানো যাচ্ছে না। ইসরায়েল ফিলিস্তিনের যে মানুষ, ওখানে যে একটা রাষ্ট্র গঠন দরকার, ইসরায়েল নামের কোনো রাষ্ট্র ছিল না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইসরায়েল করলো, এবং সেখান থেকে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করা হলো। যাক, তাহলে ইসরায়েলের উচিত যে আমার তো কোনো রাষ্ট্র ছিল না। ইসরায়েল যদি আজকে ওই চিন্তাটা করতো, আমার কোনো রাষ্ট্র ছিল না, আমাদের কোনো দেশ ছিল না, ফিলিস্তিনিদেরকেও আমরা যদি সেরকম একটা দেশ দিতে পারি, সেটা ইসরায়েল আসলে পৃথিবীর বুকে আরও উজ্জ্বল হয়ে থাকতো। কিন্তু আজকে পৃথিবীর বুকে ইসরায়েল একটা ওয়ার্স্ট একটা কান্ট্রি, সবাই তাকে গালি দিচ্ছে, কিন্তু সে ওদিকে ভ্রুক্ষেপ করতেছে না। তবে এটা সত্য, এই জিনিসটা তো কখনো আসলে দমিয়ে রাখা যাবে না। ফিলিস্তিন যে একটা রাষ্ট্র হবে, এটা একটা ঐতিহাসিক সত্য, এটা না হয়ে কখনো পারে না এটা। কারণ ফিলিস্তিন জাতি যেভাবে তারা নিজেদের জীবনকে তারা মানে ইয়ার দিকে, ওই অস্ত্রের দিকে ঠেলে দিচ্ছে, জীবন বাজিয়ে রাখতেছে, এরকম একটা জাতি কখনো আসলে রাষ্ট্রহীন থাকতে পারে না। আমার মনে হয় যে ফিলিস্তিন রাষ্ট্র অচিরেই আমাদের জীবদ্দশা ইনশাল্লাহ আমরা ফিলিস্তিন রাষ্ট্র আসলে দেখে যাব। আমি আমাদের যারা দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি সর্বশেষ এখানে দুইজন চমৎকার আলোচনা করেছেন আজকে মানবাধিকার বিষয়ে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মানবাধিকার পরিস্থিতি কীরকম, আজকে কিভাবে মানুষ নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কাদের কারণে হচ্ছে, কারা এই পাওয়ারকে ইউজ করে সারা পৃথিবীর মানুষকে এক ধরনের একটা সংবাদময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে, এগুলো নিয়ে আজকে চমৎকার আলোচনা হয়েছে। আমি একটু 1 মিনিট বলবো আমাদের
বিজ্ঞ আলোচক জনাব ডক্টর লিয়াকত আলী সাহেবকে, যে বাংলাদেশ একটা 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ, যে দেশ 1972 সালে একটি সংবিধান রচিত দেশ, সংবিধানের মধ্যে মৌলিক মানবাধিকারগুলোকে সংরক্ষণ করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের এই দেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এটা আমাদের চিরায়ত ঐতিহাসিক সত্য। কিন্তু সম্প্রতি আমরা কিছু ঘটনা লক্ষ্য করছি বেশ কয়েক বছর ধরে, আজকে একলা এই প্রেক্ষিতে আমাদের যে মানবাধিকারের প্রশ্নটা এখানেও বারবার বৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে আমাদের করণীয়, রাষ্ট্রের করণীয় কি? আমি বলবো যে অবশ্যই রাষ্ট্রের করণীয় আছে, সাথে যারা আমরা নাগরিক আছি আমাদের মধ্যে সচেতনতা আসতে হবে। যেমনটি এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, তিনি বলছেন যে আমরা শুধু নিজের অধিকারের কথা ভাবলে হবে না, অন্যের অধিকারের কথাও আমাদের ভাবতে হবে, তাহলে আর মানবাধিকার লঙ্ঘন হবে না। এখানে ধর্মীয় সম্প্রীতি এটা তো আছেই। আমি বলবো এটা কে কোন ধর্মের মানুষ, এটার চেয়ে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের নাগরিক কিনা। বাংলাদেশের নাগরিক হিসেবে নাগরিক সুবিধা যেটা ভোগ করার কথা, এটা সকলেই তো সমানভাবে পাওয়ার কথা। আমরা সেখানে কেন বলবো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, এগুলো কেন আমরা বলতে যাব? আগে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি অধিকার প্রাপ্ত হবেন, এবং মানবাধিকার তো তাই বলে, সেটা জন্মগত অধিকার, এটা তো আপনার ন্যায্য পাওনা। আপনি যখন আরেকজনের অধিকার হনন করতে যাবেন তখন হয়তো সংঘাত হবে। সেজন্য রাষ্ট্রের করণীয় যেটা, সেটা মানে এইভাবে খেয়াল করতে হবে যে মানে সকল মানুষ আইনের চোখে সমান, প্রথমত সেটা। তারপর হচ্ছে কেউ চাপ দিচ্ছে কিনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা, একজন বিজ্ঞ বিচারক তিনি কোনো প্রভাবিত হচ্ছেন কিনা, এই সবগুলো বিবেচনায় রাখতে হবে। তো আমি সার্বিকভাবে বলবো, এই কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীনতা, এটা রক্ষা হবে, আমাদের দেশে সম্প্রীতি বজায় থাকবে, কোনো সংঘাত হবে না, মুসলমানগণ তারা তাদের ন্যায্য অধিকার প্রাপ্ত হবেন, তারা তাদের মসজিদ সমূহে তাদের স্থানে তারা ইবাদতবন্দি করতে পারবেন। অনুরূপভাবে আমাদের দেশে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন তারাও তাদের অবস্থানে তারা থাকবেন, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন না, তাদের অধিকারও আমরা কোনো লঙ্ঘন করব না, হরণ করব না, হনন করব না, বরং তারাও স্বাধীনভাবে থাকতে পারবে এই দেশে। এটাই তো কথা। তাহলে আমি মনে করি প্রত্যেকে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, প্রত্যেকে যদি অপরজনের অধিকারকে প্রাধান্য দেয়, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের এই দেশও অত্যন্ত সুন্দর সামাজিক সহাবস্থানের মাধ্যমে আমরা আমাদের দিন অতিবাহিত করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। এখন আমি 1 মিনিট আমাদের বিজ্ঞ আলোচক জনাব মুসা খানকে বলবো যে সরকার আমাদের বাংলাদেশে একটা জাতীয় মানবাধিকার কমিশন আছে, যেটা আপনি আলোচনায় অবতারণা করেছেন এবং বলেছেন পৃথিবীর অনেক দেশে এরকম মানবাধিকার কমিশন আছে, কিন্তু এগুলো সত্যি আক্ষরিকতা এগুলো কার্যকর না। আসলে কিভাবে এগুলো কার্যকর করা যায় এবং এক্ষেত্রে সরকারের কি কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? রাজনীতিটা আমাদের এখানে এমনভাবে হয়ে গেছে যে রাজনীতিটা নিজের স্বার্থ ছাড়া একসময় স্বার্থহীন রাজনীতি ছিল, পরবর্তী গেলে এটা স্বার্থে পরিণত হয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতিটা বদলে যাওয়ার কারণে কিন্তু মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা যাচ্ছে না। এখন যেহেতু একটা সুযোগ এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো আসলে বেসিক্যালি নন পলিটিক্যাল পার্সন সবাই, তারা যদি এটাকে এই মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে চায়, এটা সম্ভব। এটার জন্য প্রয়োজনে আইনটা চেঞ্জ করে হলেও আসলে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে মানবাধিকার কমিশনকে ভূমিকা রাখতে হবে। উনি মানবাধিকার কমিশন সরকারকে যদি সুনির্দিষ্টভাবে তথ্য দেয় এই কাজগুলো এখানে হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে সরকার আমার মনে হয় আইনটা প্রয়োগ করতে পারবে যথাযথভাবে। তো সেজন্য রাজনীতি এবং আইন, এটা বলে শেষ করব, এই দুটাকে আলাদা করতে হবে। আমাদের দেশে রাজনীতি কর্তৃক আইন পরিচালিত হয়, পৃথিবীর সভ্য দেশে এটা হয় না। আইন থাকবে আইনের দৃষ্টিতে, সেখানে রাজনীতি যেহেতু আইনকে পরিচালিত করে, সেই কারণে কিন্তু
আইনের সঠিক আমাদের বিচার বিভাগকে লেজুর বৃত্তি মুক্ত করতে হবে। Exactly, that is, আমি সেটাই বলতে চাচ্ছি। তো আপনাকে ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত একজন ইসলামিক স্কলার এবং একজন আমরা বিদগ্ধ আলোচক কলামিস্ট ডক্টর লিয়াকত আলী খান এবং মুসা খানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা জানি যে আমাদের এই যে মানবাধিকার বিষয়টি এটা আসলে আপেক্ষিক বিষয় নয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা অনিবার্য বিষয় মানুষের জন্য। আমাদের বাংলাদেশ এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আজকে বাংলাদেশের 53 বছর আমরা অতিক্রম করতেছি। স্বাধীন বাংলাদেশের আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে যে দেশটা পেয়েছি, সেই দেশের যে আমরা 17 কোটির অধিক মানুষ আছি, আমরা সবাই নিজেদের অধিকারকে আমরা প্রাধান্য দিয়ে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই দেশটিকে নতুনভাবে গড়ে তুলব, সাজাবো এবং আগামীর বিশ্বে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এই প্রত্যাশা রেখে আজকের মানবাধিকার দিবসে সকল মানবতাবাদী মানুষের প্রতি শ্রদ্ধা এবং যারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত এই মুহূর্তে তাদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করে এবং তাদের অধিকারের প্রতি আমাদের সমর্থন জ্ঞাপন করে আজকের এই পি নিউজের, পপুলার নিউজের টিভি চ্যানেলের আজকের এই টক শো এখানে শেষ করলাম। খুদা হাফেজ।